যদি তোমার স্ট্রেংথ তো ইন্টারমিডিয়েট লেভেলের হয়ে থাকে, সো নাও ইউ আর ক্যাপেবল অফ লার্নিং দিস ক্যালিস্থেনিক স্কিলস। আমি নিজে আসলে কয়েক মাস ধরে ইন্টারমিডিয়েট লেভেলে আছি, তো তোমাদেরকে আই থিঙ্ক ভালো মতো বোঝাইতে পারবো। আমি আসলে এতদিনে অ্যাডভান্স লেভেলে পৌঁছায় যেতাম যদি আমার একই মাসে 2বার ইনজুরি না হইতো, কিন্তু এখন যা হওয়ার হয়েছে এটা তো আর ঠিক করা সম্ভব না। তো তোমাদের মধ্যে যারা শুধুমাত্র স্ট্রেংথ ট্রেনিং করছো তারা এই কিছু ক্যালিস্থেনিক স্কিলস গুলো শিখতে পারো। অ্যাকচুয়ালি আমি নিজেই কয়েক মাস আগে শিখছি, বাট আমি কেমনে শিখছি এবং তোমরা কেমনে শিখতে পারো এটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দিব। ওয়ান আর্ম পুশ আপ, যেটা শেখার জন্য প্রথমে আমাকে এটার প্রপার ফর্ম জানতে হবে। তো আমি প্রথমে ইউটিউবে গেলাম রিসার্চ করতে, অ্যান্ড দেন আমি জানতে পারলাম যেহেতু আমরা এই পুশ আপটা ওয়ান আর্ম দিয়ে মারবো, সেহেতু আমাদের কোর স্ট্রং থাকা খুবই জরুরি এবং আমাদের কোরে স্ট্রেংথ থাকাটাও খুবই জরুরি। কিন্তু আমার কোর প্রথম থেকে অনেক স্ট্রং, তো আমার কোনো সমস্যা নাই। ওয়ান আর্ম পুশ আপ মারার জন্য আমাদের পায়ের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে ওইটা নর্মাল পুশ আপ থেকে একটু বেশি থাকে, আর হাতকে নর্মাল পুশ আপ থেকে একটু আগে রাখতে হবে। যেহেতু আমরা এক হাত দিয়ে পুশ আপ দিতেছি, সো আমাদের ব্যালেন্স বজায় রাখার জন্য এগুলো করতে হবে। সো আমি যখন এটা ফার্স্ট টাইম ট্রাই করি, আমার এলবোতে ব্যথা হওয়া শুরু হয় এবং আমি ফেল হয়ে যাই, মানে আমি করতে পারি নাই। সো দেন আমি আরো কিছু রিসার্চ শুরু করি এবং রিসার্চ করার পর আমি জানতে পারি আমাদের ওয়ান আর্ম পুশ আপ দেওয়ার আগে আর্চার পুশ আপকে মাস্টারি করতে হবে। সো দেন আমি ফার্স্ট টাইম আর্চার পুশ আপ ট্রাই করি এবং আমার দ্বারা মাত্র 10 থেকে 15টাই হয়। সো এরপর আমি টানা 2 দিন আর্চার পুশ আপ দিয়ে ট্রাই করতে থাকি এবং মাঝে আমি ওয়ান হ্যান্ড পুশ আপ দেওয়ারও ট্রাই করতেছিলাম। অ্যান্ড এরপর আসে ডে 3। আমি ওই দিনও নর্মালি ওয়ান হ্যান্ড পুশ আপ দেওয়ার ট্রাই করতেছিলাম, অ্যান্ড সারপ্রাইজিংলি ওই দিন আমার ওয়ান হ্যান্ড পুশ আপ হয়ে গেছে। তো এখানে একটা কারণ আছে, কারণ আমার স্ট্রেংথের কমতি প্রথম থেকেই ছিল না, আমি ঠিক মতো লাগাইতে পারতেছিলাম না। বাট সবাই যে এখন 3 দিনে করে ফেলতে পারবে ব্যাপারটা এমনও না। এই চ্যালেঞ্জটা আসলে একটু পুরানো, আমি এখন প্রায় 4 থেকে 5টা টানা ওয়ান হ্যান্ড পুশ আপ লাগাইতে পারি। সো এখন আমি তোমাদেরকে এই ওয়ান হ্যান্ড পুশ আপ শেখার জন্য কিছু বেসিক নিডের কথা বলবো। সো ওয়ান হ্যান্ড পুশ আপ দেওয়ার জন্য তোমাদেরকে অ্যাটলিস্ট 30 পুশ আপস এবং 2 মিনিট প্ল্যাঙ্ক দেওয়ার মতো স্ট্রেংথ থাকতে হবে। এটা হলো তোমাদের ওয়ান আর্ম পুশ আপ দেওয়ার জন্য বেসিক স্ট্রেংথের নিড। অ্যান্ড অলসো তোমাদেরকে আগে আর্চার পুশ আপ ভালো করে মারা শিখতে হবে। তোমরা যখন টানা 15টার মতন আর্চার পুশ আপ দিতে পারবা, তখনই তোমরা ওয়ান আর্ম পুশ আপ দেওয়ার মতন ক্যাপেবল হইতে পারো। এলবো টাক প্ল্যাঞ্চ, নর্মাল ফুল প্ল্যাঞ্চ করতে তোমাদের বছরের পর বছর লেগে যেতে পারে, বাট এই প্ল্যাঞ্চটা করতে অনেক সহজ হবে তোমাদের, কারণ এখানে তোমাদের ফুল বডি ওয়েট তোমাদের এলবোর উপরে থাকবে। তো এটা বলতে গেলে এক প্রকার ইজি। আমি এই কথাটা এই কারণেই বলতে পারতেছি কারণ আমি এখন এটা শিখে ফেলছি। তাহলে এটা যখন আমি ফার্স্ট টাইম দেখছিলাম আমার এটা প্লাঞ্জের মতনই অনেক কঠিন লাগছিল, বাট এটা আসলে রিয়েল লাইফে অনেকটা ইজি। এটার জন্য র স্ট্রেংথের অত বেশি প্রয়োজন না হলেও তোমাদের ফর্মের দিকে তোমাদের অনেক বেশি নজর দিতে হবে। তো এবার আগে আমরা বেসিক রিকোয়ারমেন্টস এর কথাটা আগে বলে দেই, পরে এটা সম্পর্কে বিস্তারিত বলবো। তুমি যদি অ্যাটলিস্ট 10 পুশ আপ মারতে পারো তাহলেই তুমি এটা করতে পারবা। এই কারণেই আমি তোমাদের বললাম যে এটা শুধুমাত্র দেখতেই হার্ড, বাট এটা আসলে তো প্রথমে তোমাদের এটা আমি বলে রাখি, এটা তোমাদের দেখে এরকম মনে হলেও যে তোমরা ফুল বডিকে উঠাইতেছো, বাট আসলে তোমরা শুধুমাত্র তোমাদের পাটাকে উপরে উঠাইতেছো। অনেকের হয়তো মনে হতে পারে এটা করার জন্য অনেক বেশি কোর স্ট্রেংথের দরকার আছে, আসলে এরকম না। অ্যাকচুয়ালি এখানে মেন বিষয়টা হলো তুমি তোমার বডি ওয়েটটাকে কত ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারো। যেহেতু তোমার এলবো টাকিন অবস্থায় থাকবে, সেহেতু তোমার ফুল বডিটা তোমার এলবোর উপরে থাকবে। এখন মনে করো তোমার ওজন 40 কেজি, তো তোমাকে তোমার এলবোর উপর তোমার বডিকে এমন ভাবে রাখতে হবে যাতে তোমার সামনের দিকে 20 কেজি ওয়েট থাকে এবং পিছনের দিকেও 20 কেজি ওয়েট থাকে। এখানে ফুল গেমটা তোমার ওয়েট ডিস্ট্রিবিউশনের উপরেই ডিপেন্ড করে, বাকি একটু একটু কোর স্ট্রেংথ দরকার হয়। আর এটা শেখার জন্য তোমার অনেক দিন ওয়েস্টও হবে না। আমার এটা শিখতে মাত্র 2 দিনই লাগছিল। প্রথম দিন তো আমি খালি ট্রাই করতেছিলাম, বাট দ্বিতীয় দিনে আমি এটা ইজিলি করে ফেলছিলাম। এল সিট, যদি সত্যি কথা বলতে যাই আমি এটা ফার্স্ট টাইমেই করে ফেলছিলাম। তুমি যদি এল সিট 10 সেকেন্ডের থেকে বেশি করতে পারো তাহলে তুমি এটা ধরে নিতে পারো যে তোমার এল সিট শিখা হয়ে গেছে। আমি প্রথমবারে 5 থেকে 7 সেকেন্ড করে ফেলছিলাম, এন্ড একটু পরে আরেকবার ট্রাই করার পরে আমি 10 সেকেন্ডের মতন করে ফেলছিলাম। এর কারণ হলো এটার জন্য তোমাদেরকে আলাদা করে কোনো ফর্ম শেখার দরকার নাই, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে এটা কেমনে করতে হবে। স্ট্রেংথ রিকোয়ারমেন্টস এর কথা বলতে গেলে 15 লেগ রাইজেস, তোমরা যদি 15টা লেগ রাইজ দিতে পারো তাহলে তোমরা এটা ইজিলি করতে পারবে। হ্যাঁ, হয়তো প্রথমবারেই একদম 10 সেকেন্ডের লাগাইতে পারবা না, বাট তোমরা প্রথমে 3-4 সেকেন্ড 5 সেকেন্ড করে করে আস্তে আস্তে ইজিলি 10 সেকেন্ডে চলে আসতে পারবে। আর যেহেতু এটাতে তোমাদের জাস্ট কোর ইনভলভ হইতেছে, তো তোমাদের মধ্যে অনেকে এটা ফার্স্ট টাইমেই করে ফেলবে। আবার এরকম হতে পারে এই ভিডিওতে এতক্ষণ যতগুলা বললাম সবগুলাই তুমি পারো। হ্যান্ড স্ট্যান্ড, এটা দেখতে অনেক ইজি হলেও এটা অনেক বেশি হার্ড। এতক্ষণ ভিডিওতে যতগুলো বলছি সবগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেশি হার্ড, কারণ এটার জন্য তোমার ব্যালেন্স ভালো হওয়া লাগবে। ভালো মানে অনেক বেশি ভালো হওয়া লাগবে। আমি লাস্ট কয়েক মাস ধরে এটা করার চেষ্টা করতেছি, বাট আমি এখনো নিজেও ঠিক মতো এটা করতে পারি না। আমি সর্বোচ্চ 4-5 সেকেন্ড বা মাঝে মাঝে 6 সেকেন্ডের জন্য ব্যালেন্স করে রাখতে পারি। স্টার্টিং এর দিকে আমি কোনো রকম রিসার্চ ছাড়াই এটা করা শুরু করছিলাম এবং আমার দ্বারা একটুও হচ্ছিল না। সো একটু রিসার্চ করার পরে আমি এটার পারফেক্ট
কারেক্ট ফর্ম এবং স্ট্রেংথ রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে পারি। প্রথমে স্ট্রেংথ রিকোয়ারমেন্ট সম্পর্কে কথা বলি। যদি তুমি 20 পুশ আপস মারতে পারো তাহলে তুমি 1 মিনিট হ্যান্ডস্ট্যান্ড ওয়াল সাপোর্টেড করতে পারবা। সো রিসার্চের জন্য আমি যে ভিডিওগুলো দেখছি সেই ভিডিওগুলোর মধ্যে বারবার বলছে যে ডিক্লাইন পুশ আপটা হ্যান্ডস্ট্যান্ডের জন্য জরুরি। আমি তো গত 1 বছর ধরে ডিক্লাইন পুশ আপ মারতেছি, ইভেন আমি মাঝে মাঝে ওয়েট নিয়েও ডিক্লাইন পুশ আপ মারি। সো এখানে আমার স্ট্রেংথের কোনো সমস্যা হয়নি। তো এই জন্য আমি প্র্যাকটিস করতেই থাকি অ্যান্ড সপ্তাহের পর সপ্তাহ প্র্যাকটিস করার পরেও আমি ব্যালেন্স বানাইতে পারতেছিলাম না। মানে মাঝে মাঝে 2-3 সেকেন্ডের জন্য হয়, আবার মাঝে মাঝে হয়ই না। সো দেন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, এই জন্য আমি আরেকবার রিসার্চ করলাম। আর এরপর আমি জানতে পারলাম যে হ্যান্ডস্ট্যান্ডের সময় আমরা আমাদের হাতেরও ইউজ করতে পারি ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর এখানে ব্যালেন্সটা তোমাদের লোয়ার ব্যাক কতটা স্ট্রং এটার উপরেও ডিপেন্ড করে। সো যাই হোক, সবকিছুই ঠিকঠাক চলতেছিল, আমি আমার মতো প্রোগ্রেসে আগায় যেতেছিলাম। বাট তখনই হুট করে আমার একটা ইনজুরি হয়ে যায়। আমি যখন আমার বাসার মধ্যে আমার রুমে এটা ট্রাই করতেছিলাম তখন আমি ভুল করে পড়ে যাই আর আমার আঙ্গুল অনেক জোরে টেবিলের সাথে বাড়ি খায় এবং মোটামুটি ভালোই ব্যথা হয়েছিল এবং অনেকদিন ছিল, যে কারণে কয়েক সপ্তাহ হ্যান্ডস্ট্যান্ড আর ট্রাই করা হয় নাই। বাট কয়েকদিন পরে আমার ইনজুরি ঠিক হওয়ার পরে আমি আবার ট্রাই করছিলাম অ্যান্ড এখন এতটুকু প্রোগ্রেস আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা। আর বাকি নেক্সট স্কিল ভিডিও আসতে হয়তো অনেক বেশি দেরি হতে পারে, কারণ তোমাদেরকে সেই স্কিল সম্পর্কে বলার আগে আমাকে নিজে শিখতে হবে সেই ক্যালিস্থেনিক স্কিলগুলো, দেনই আমি তোমাদেরকে বলতে পারবো। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।